৬ তারিখের প্রথম আলো, যুগান্তর, সমকাল, ডেইলি স্টার যে বড় পত্রিকাগুলো আছে, সেই পত্রিকাগুলোর প্রথম পৃষ্ঠা যদি আমরা খুঁজে দেখি, সেদিন কজন মৃত্যুর কথা এসেছিল, যে অমুক হচ্ছে অমুকের দালাল, তমুক হচ্ছে তমুকের দালাল, মানে দালালি করেই যেন সে তার সংসারটি চালাচ্ছে। প্রথমে যেহেতু আমাদের সাথে একজন সাংবাদিক আছেন, তিনিও শাপলা চত্বরের ঘটনা সম্পর্কে কম বেশি তার কাছেও তথ্য রয়েছে। একটু যেতে চাই মাহবুব আজিজ, আমি তুলে ধরার চেষ্টা করেছিলাম যে বিবিসি বাংলা সেই সাবির মুস্তাফার বক্তব্য আমি এখানে তো কোট করেছি, কোট আনকোট। কিন্তু আজকে যে চিফ প্রসিকিউটর যেটা বলেছেন, তাদের কাছে খসড়া প্রতিবেদন জমা হয়েছে বা তারা পেয়েছেন, সেখানে একদম পরিষ্কার 61 জনের মৃত্যু তথ্য তারা পেয়েছেন এবং 58 জনের একজন নিশ্চিত ঠিকানা পরিচয় সব শনাক্ত হয়েছে। বাকি 3 জনের পরিচয় শনাক্তের জন্য তারা কাজ করে যাচ্ছেন। এখন কোনটা আসলে ঠিক? যা বিবিসি বাংলার সাবির মুস্তাফা তিনিও একটি কথা বলেছেন, এটা নিয়ে বেশ কয়েকদিন ধরে, বেশ কয়েক বছর ধরে শাপলা হত্যাকাণ্ডের সেই হত্যাকাণ্ডের বিতর্ক বেশ জোরে সোরে চলছিল। এখন কি আজকে যে চিফ প্রসিকিউটরের বক্তব্যের মাধ্যমে এই শাপলা হত্যাকাণ্ডের বিতর্ককে কিছুটা অবসান হলো কিনা? জি, ধন্যবাদ, শুভেচ্ছা সবাইকে। দেখুন, এই ধরনের যে রাজনৈতিক যেই হত্যার কথা যদি আমরা বলি, নৃশংস যে সমস্ত ঘটনা, তার বিভিন্ন পার্সপেক্টিভ যদি আলোচনা করা যায়, আশেপাশের আরও কিছু অনুষঙ্গ, তাহলে বোঝা যাবে যে এইগুলো কিন্তু একেবারে এককেন্দ্রিক এভাবে রায় দেবার মতো নয়, যে একটি প্রতিবেদন জমা পড়লো আর সাথে সাথেই এটা সব বিতর্কের ঊর্ধ্বে চলে গেল। বিষয়টি এরকম। এক নম্বর কথা হচ্ছে যে যে কোনো হত্যা, যে কোনো প্রাণহানি অবশ্যই নিন্দনীয় এবং বিচারযোগ্য। অপরাধের বিচার হতেই হবে, সেখানে একজনই খুন হোক বা 20 জন হোক বা 57 জন হোক, যাই হোক। এখন মুশকিলটা হচ্ছে, যেই পরিস্থিতিতে আমরা আলোচনা করতে বসেছি, এখন কিন্তু এইরকম একটা জিঘাংসামূলক পরিবেশে যে কোনো কিছু শুনবার মতো শান্ত মাথায় কি কেউ আমরা আছি? কোনো একটি কথা বলা হলেই বলবে যে ফ্যাসিস্টের দোসর, একটি বলবে যে সিনিয়র সাংবাদিক, এবং এই সিনিয়র সাংবাদিকরা নানান রকম আজে বাজে কথা বলছেন। কিন্তু কি আজে বাজে কথা বললেন সেটা কিন্তু আলাপনা হচ্ছে না, কথা হচ্ছে অমুককে নিয়ে, তিনি কি, তার ব্যাকগ্রাউন্ড খুঁজতে হচ্ছে। এখন মুশকিলটা হচ্ছে, আমরা যখন কথা বলি, আমরা তো যার যার সিভি নিয়ে আসছি না, যে আমি অমুক সালে এটা বলেছি, তমুক সালে আমার এই বই বেরিয়েছে, এই লেখা বেরিয়েছে, কিন্তু আমাদেরকে বিভিন্নভাবে জাজমেন্টে ফেলে দেওয়া হচ্ছে। এখন কথা বলছেন হয়তো 5-7 জন মানুষই, যেগুলো ঠিক চিরুনির দাঁতের মতো কথা যাচ্ছে না, অর্থাৎ একটা দুটো দাঁত একটু বাঁকা হয়ে যাচ্ছে। এই একটা দুটো দাঁতকেই কিন্তু সহ্য করা হচ্ছে না অনেকের পক্ষ থেকে। এটা কিন্তু সরকারিভাবে করা হচ্ছে না তা আমি বলছি না, সরকার যথেষ্টই আমি মনে করি যে প্রাজ্ঞতার পরিচয় দিচ্ছেন এবং এক ধরনের বাক স্বাধীনতার চর্চা আমরা রাষ্ট্রীয়ভাবে দেখতে পাচ্ছি, এটা খুবই ইতিবাচক। কিন্তু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে যা দেখছি, এখন আজকের এই শাপলা চত্বরের আলাপটাই যদি আমরা ধরি, আমরা যদি বিবিসির আলাপ সামনে আনি, অথবা 5ই মের পরের দিন যে 6 তারিখের পত্রিকাগুলো, যে কারো হাতে, এখন সকলের হাতে স্মার্টফোন আছে, 6 তারিখের প্রথম আলো, যুগান্তর, সমকাল, ডেইলি স্টার যে বড় পত্রিকাগুলো আছে, সেই পত্রিকাগুলোর প্রথম পৃষ্ঠা যদি আমরা খুঁজে দেখি, সেদিন কজন মৃত্যুর কথা এসেছিল, তখনই বলা হবে যে তখন গণমাধ্যমের শাসন ছিল না, গণমাধ্যমের স্বাধীনতা ছিল না। গণমাধ্যমের সেই রিপোর্ট হয়তো তারা তদন্ত করে বের করতে পারেনি। সেই হিউম্যান রাইটস ওয়াচ বা যদি বলে অধিকার, তারা তো বলেছেন ঠিক। তারা কখন বলেছেন? এবং আমরা কিন্তু তদন্তের পর। কিন্তু বাতিল করে দিচ্ছি না, যে কোনো কিছু বাতিল করে দিচ্ছি না, আপনাকে শান্তভাবে কথাটা শুনতে হবে। আমি বলছি যে হয়তো আরো বেশি মানুষ মারা গেছে, যেহেতু এতগুলো মানুষ বলছেন, সেই ব্যাপারেও কিন্তু আমার কোনো নাই, মানে দ্বিধা নাই। কিন্তু আমার কথা হচ্ছে, এবং আওয়ামী লীগ যেহেতু ঘটনাটা ঘটেছে, যেহেতু পরবর্তীতে 24-এর গণঅভ্যুত্থানে এইভাবে তারা হত্যা করলো, এইভাবে তাদের নেতৃবৃন্দ হত্যার সাথে জড়িত, যেটা আমরা চক্ষু দেখলাম, তার মানে আগেও হত্যা করতে পারে, সেটাও লজিক বলে যে হতে পারে। কিন্তু সেই ঘটনার সাথে আমরা যখন এই ধরনের বিবিসির মতামত পাই, আমরা যখন বড় গণমাধ্যমগুলোতে এইভাবে খবরগুলো আসে, যেগুলো উল্লেখযোগ্য গণমাধ্যম, আপনি দেখুন সেই গণমাধ্যমগুলো কি শেখ হাসিনার পুরো শাসনামলে মুশতাককে যখন মারা হয়েছে, বাকস্বাধীনতার অন্যতম প্রতীকে পরিণত হয়েছেন মুশতাক, কিংবা কিশোরকে যখন পিটিয়ে বাম করা হয়েছে, কান ফাটানো হয়েছে, অথবা আব্বু তুমি কাঁদতেছো কেন বলে, মনে আছে আপনাদের ঘটনাগুলো? সব গণমাধ্যমে এসেছে। কোনটা গণমাধ্যম
লুকিয়েছে। আমরা যদি অন্তত ব্যক্তিগতভাবে আমি আমার কথা বলতে পারি, আমি যে সমস্ত সাংবাদিকদেরকে চিনি, আমরা যদি কোনো হত্যার খবর পাই, আমরা যদি কোনো অন্যায়ের খবর পাই, আমরা যে কোনোভাবে যে কোনো প্ল্যাটফর্মে আমরা সেটা প্রকাশ করার চেষ্টা করি বা করেছি বা আগামীতেও করব। অর্থাৎ আমি একাই নয়, এরকম বহু সাংবাদিক আছে। কারণ সাংবাদিকের কাজই তো হচ্ছে এইগুলো প্রকাশ করা। সে যদি কাজ এইগুলো প্রকাশ না করে তাকে মাস শেষে কিভাবে বেতনটা দেয়? এইরকম ভাবে যে আপনাদের খবর বার্তা বিভিন্ন জায়গায় প্রকাশ করা হয় যে অমুক হচ্ছে অমুকের দালাল, তমুক হচ্ছে তমুকের দালাল, মানে দালালি করেই যেন সে তার সংসারটি চালাচ্ছে, এগুলোর একটাও সত্য নয়। কেউ কেউ হয়তো ব্যতিক্রম, কেউ কেউ হয়তো ব্যবসা বাণিজ্য করেন, কিন্তু মূলধারার সাংবাদিকরা সাংবাদিকতা করেই চলেছেন বলেই বালিশ কাণ্ড প্রকাশিত হয়েছিল, করেছেন বলেই এই যে রূপপুর পারমাণবিক কেন্দ্রের যে বড়গুলো ব্যাংক লুটের কথা, শেয়ার বাজার কেলেঙ্কারি, কোনটা প্রকাশিত হয়নি? এই আওয়ামী লীগের এক আইজিপি এই গুলশানে একদিনে 4 ফ্ল্যাট কিনেছেন, বেনজির সাহেব, এগুলো তো সবই পত্রিকায় এসেছে। কাজে ওগুলো তো অবশ্য দ্বন্দ্বের কারণ, সেটাও সেইটা, এই দ্বন্দ্ব কেন থাকবে না? 58 জন মানুষ মরে যাবে, এইটা 12 বছর ধরে পত্রিকায় প্রকাশিত হবে না, এইটা সাংবাদিক হিসেবে আমার পক্ষে মেনে নেওয়াটা কঠিন। যদিও আমি বলছি যে প্রসিকিউটর সাহেব বলেছেন খসড়া রিপোর্ট, খসড়া শব্দটার দিকে আমরা খেয়াল রাখি, এই রিপোর্ট আগামীতে আসবে এবং এই 58 জনের ছবি এবং ডিটেইলস আসবে। সাংবাদিক হিসেবে অবশ্যই আমরা সেগুলোকে খুবই সহানুভূতির সঙ্গে, শুধু না পেশাদারিত্বের সঙ্গে সেগুলো খেয়াল করব, এবং এগুলা নিশ্চয়ই তারা যাচাই বাছাই করছেন। যাচাই বাছাই না করে তো আর চূড়ান্ত প্রতিবেদন আসবে না। চূড়ান্ত প্রতিবেদনে হলে যেটা যথাবিহিত বিচার হওয়ার কথা, অবশ্যই যথাবিহিত বিচার আমরা প্রত্যেকেই চাই।